প্রিয় শিক্ষার্থীবৃন্দু, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাসে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের কোর্স নাম্বার 231901 পলিটিক্যাল অ্যান্ড কনস্টিটিউশনাল ডেভেলপমেন্ট ইন বাংলাদেশ 1971 টু ডেট, এই কোর্সের অর্থাৎ বাংলাদেশের রাজনৈতিক ও সাংবিধানিক উন্নয়নের 1971 থেকে বর্তমান পর্যন্ত কোর্সের আজকের চতুর্থ ক্লাসে আমি ডক্টর মোহাম্মদ মাহবুবুর রহমান, সহকারী অধ্যাপক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, শেখ বুরহানুদ্দিন পোস্ট গ্রাজুয়েট কলেজ, তোমাদেরকে স্বাগতম। আজকের ক্লাসে আমাদের কন্টেন্ট হচ্ছে আজকের লেকচারের পার্লামেন্টারি সিস্টেম ইন বাংলাদেশ, অর্থাৎ বাংলাদেশের যে পার্লামেন্টারি সিস্টেম, প্রথম সংসদ, এটা নিয়ে আমরা দেখব। পরবর্তীতে আমাদের আজকের ক্লাসের কন্টেন্টটা কি। লেকচার টাইটেল হচ্ছে পার্লামেন্টারি সিস্টেম ইন বাংলাদেশ অ্যান্ড ইটস ফাংশন 1973 টু থেকে 1975 and the role of government and opposition parties 1972-1975, অর্থাৎ বাংলাদেশের প্রথম সরকার এবং এই প্রথম সরকারের সংসদ এবং সংসদের যে বিরোধী দল, এই বিরোধী দলের ক্ষমতা ও কার্যাবলী নিয়ে এবং সরকারের যে সফলতা বা ব্যর্থতা, এটা নিয়ে আমরা আজকের ক্লাসে আলোচনা করব। আজকের ক্লাস শুরুর আগে আমি তোমাদেরকে আজকের ক্লাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকের ক্লাস বাংলাদেশের প্রথম সরকার অর্থাৎ বাংলাদেশের প্রথম সংসদের এবং বাংলাদেশ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রথম সরকার এর নিয়ে আজকের ক্লাস। এই জন্য আজকের ক্লাসে আমরা বেশ কয়টি বই অনুসরণ করতে হয়েছে। দিলারা চৌধুরীর দ্য কনস্টিটিউশনাল ডেভেলপমেন্ট ইন বাংলাদেশ এবং কামাল হোসেনের বাংলাদেশ কোর্স ফর ফ্রিডম অ্যান্ড জাস্টিস, এটা ব্যারিস্টার আব্দুল হালিমের কনস্টিটিউশনাল ল অ্যান্ড পলিটিক্স বাংলাদেশ পার্সপেক্টিভ, এটা রৌনক জাহানের পাকিস্তান ফেইলিউর ইন ন্যাশনাল ইন্টিগ্রেশন, এটা রৌনক জাহানের পলিটিক্যাল পার্টিজ ইন বাংলাদেশ চ্যালেঞ্জেস অফ ডেমোক্রেটাইজেশন ঢাকা, আর মদুদ আহমেদের বাংলাদেশ এরা অফ শেখ মুজিবুর রহমান, খুবই গুরুত্বপূর্ণ বই এই সময়টাকে শিখার জন্য। আল মাসুদ হাসানুজ্জামান স্যারের রোল অফ অপোজিশন ইন বাংলাদেশ পলিটিক্স, এই বইটা। এখন এই বইগুলোর মধ্যে আমরা বিশেষ করে আল মাসুদ হাসানুজ্জামান স্যারের বই থেকে বিরোধী দলের ভূমিকা, প্রথম মওদুদের সরকার গঠন সহ সরকারের ক্রিটিক্যাল যে ডিসকাশন, এটা আলোচনা করছি। তারপর বাংলাদেশের প্রথম সরকারের লিমিটেশন সহ, এটা আমরা দিলেরা চৌধুরীর এখান থেকে আলোচনা করছি। আর আজকে আমরা সবচেয়ে যেটা আব্দুল হালিমের সাংবিধানিক আইন ও রীতি, হারুন স্যারের বাংলাদেশের রাজনীতি, সরকার ও শাসনতান্ত্রিক উন্নয়ন, বদরুদ্দিন ওমরের বাংলাদেশের সংসদীয় রাজনীতি চিন্তা, এটা কামাল হোসেনের বাংলাদেশ স্বাধীনতার ন্যায়, আব্দুল ওদুদ ভূঁইয়া এবং কর্নেল শওকত, যিনি ডেপুটি স্পিকার ছিলেন, তারপরে উনি আগরতলা ষড়যন্ত্র মামলারও আসামি ছিলেন। এই কর্নেল শওকতের গণপরিষদ থেকে নবম জাতীয় সংসদ একটা বই আছে এটা। কিন্তু আজকের ক্লাসের সবচেয়ে বড় আকর্ষণ হচ্ছে বঙ্গবন্ধুর যে লেখা, যে অসমাপ্ত আত্মজীবনী, ইউপিএল থেকে 2012 সালে প্রথম বেরিয়েছে, কারাগারের রোজ নামোসা বঙ্গবন্ধুর বাংলা একাডেমি থেকে 2017 সালে, এবং আমার দেখা নয়া সিন, এটা হচ্ছে বঙ্গবন্ধুর 2020 সালে বাংলা একাডেমি থেকে বের হয়েছে। এবং এই যে মদুদ আহমেদের বাংলাদেশ এরা অফ শেখ মুজিব, কনস্টিটিউশনাল ডেভেলপমেন্ট ইন বাংলাদেশ দিলারা চৌধুরীর, তারপরে ডেমোক্রেসি ইন বাংলাদেশ 13 ইয়ার্স, এটা এই একটা বই আছে বাংলাদেশ পলিটিক্স। তারপর হারুন স্যারের এই বইটা ওই যে
আমাদের আল মাসুদ হাসানুজ্জামান স্যারের রোল অফ অপোজিশন ইন বাংলাদেশ পলিটিক্স, আর মহিউদ্দিন আহমেদ বেলা অবেলা, এখানে তিনি ওই সময়ের অনেক 72 থেকে 75 ঘটনাকে অনেক বিস্তারিত আলোচনা করেছেন। তারপরে ষড়যন্ত্রের রাজনীতির দুই রাষ্ট্রপতি হত্যা মুনতাসির মামুন স্যারের এই বইটাও আমরা এখানে বাংলাদেশের বিভিন্ন সময়ে সামরিক বাহিনীর যে হস্তক্ষেপ বা ষড়যন্ত্র, এটা আমরা দেখতে পেরেছি। এখন বাংলাদেশের সংসদীয় গণতন্ত্রের যাত্রা, সংসদীয় গণতন্ত্রটা কিভাবে এসেছে বাংলাদেশের। এখন এই সংসদীয় গণতন্ত্র, এটা হচ্ছে বাংলাদেশের সংসদীয় গণতন্ত্র 1857 সালে যখন ব্রিটিশ পার্লামেন্ট ভারতবর্ষের অর্থাৎ এই অঞ্চলের ক্ষমতা সরাসরি ব্রিটিশ পার্লামেন্টের অধীন চলে যায়, অর্থাৎ 1757 সাল থেকে 1857 সিপাহী বিদ্রোহ পর্যন্ত, বিপ্লব পর্যন্ত, এই সময়টুকু কোম্পানির অধীনে শাসন ছিল। এর পরবর্তীতে এখানে ব্রিটিশ পার্লামেন্ট এই অঞ্চলে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের আইন প্রণয়ন করে এই অঞ্চলে সংসদীয় গণতন্ত্রের যাত্রা শুরু করে। আমরা বলতে পারি 1861 সালের বঙ্গীয় ব্রিটিশ কাউন্সিল আইন, যেটা 1862 সালে বঙ্গীয় আইন পরিষদ, যেটা এই অঞ্চলের প্রথম যে পরিষদ, এটা বিভিন্ন সময় পরিবর্তনের মাধ্যমে, বিভিন্ন কাঠামোতে পরিবর্তনের মাধ্যমে এটা শেষ পর্যন্ত 1947 পৌঁছছে। যেমন 1861 সালের যে 62 সালের বঙ্গীয় আইন পরিষদ, এটাতে প্রতিনিধির সংখ্যা ছিল 13 জন, এর মধ্যে একজন ছিল নির্বাচিত গভর্নর জেনারেল, আর বাকি যে 12 জন এনারা ছিলেন মনোনীত, এর মধ্যে 4 জন ছিলেন বাঙালি। এবং এটা 1892 সালে এসে এটা হয়েছে 25 জন। 1919 সালে বঙ্গভবনের পরে এই অঞ্চলে এটা আবার হয়েছে 21 জন। আবার 19 সালে এই 21 জন থেকে এটা উন্নতি হয়ে 140 জন, এবং পরবর্তীতে 1835 সাল এবং 1835 সালের ভারত শাসন আইনের প্রেক্ষিতে এই অঞ্চলে সর্বপ্রথম সরাসরি নির্বাচন 1837 সালের নির্বাচন হয়েছিল উপমহাদেশে। এখন যে আমাদের এই অঞ্চলে যে পার্লামেন্টারি ডেমোক্রেসি বা সংসদীয় গণতন্ত্রের যে যাত্রা, এই যাত্রা মূলত ব্রিটিশ শাসক কর্তৃক এখানে মনোনীত হয়েছে, অর্থাৎ এটা এখানে প্রায় 150 বছর ঐতিহ্য আমাদের সংসদীয় গণতন্ত্রের। এবং আমাদের যে স্বাধীনতা বা আমাদের পাকিস্তান ব্রিটিশ বিরোধী আন্দোলন বা ইন্টারকলোনিয়াল পাকিস্তানের বিরুদ্ধে বঙ্গবন্ধুর যে 25 বছর, পাকিস্তানের 47 থেকে শুরু করে 71 পর্যন্ত প্রায় 25 বছর যে আমাদের যে স্বাধীনতার সংগ্রাম বা আমাদের যে রাজনৈতিক যে আন্দোলন, এটার অন্যতম হচ্ছে সংসদীয় গণতন্ত্র। এই হিসেবে বলা যায় 1966 সালের বঙ্গবন্ধুর যে 6 দফা ছিলেন, এই 6 দফাতেও ঠিক সংসদীয় গণতন্ত্রের কথা প্রথম দফাতে সর্বজনীন ভোটাধিকারের বিরুদ্ধে পাকিস্তান হবে একটা যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা। আবার ছাত্রদের যেই 11 দফা ছিল, ওটারও দ্বিতীয় দফা সংসদীয় গণতন্ত্রের কথা বলা হয়েছে। এবং যত আমরা বঙ্গবন্ধুর যেই রাজনীতির যে আদর্শ বা আমাদের যে বঙ্গবন্ধুর যে রাজনীতিক গুরু হোসেন শহীদ সোহরাওয়ার্দী, যাকে গণতন্ত্রের মানসপুত্র বলা হয়, তিনিও কিন্তু এই গণতন্ত্র এবং এই গণতন্ত্র বা সংসদীয় এখানে একটা জিনিস বলে রাখা ভালো, সংসদীয় গণতন্ত্রের মধ্যে গণতন্ত্র যে দুই ধরনের, প্রেসিডেন্সিয়াল ডেমোক্রেসি অ্যান্ড পার্লামেন্টারি ডেমোক্রেসি। এখন প্রেসিডেন্সিয়াল ডেমোক্রেসিতে ক্ষমতা প্রেসিডেন্টের হাতে এনজয়, এবং প্রেসিডেন্ট কারো কাছে দায়বদ্ধ নয়। প্রেসিডেন্ট শুধু কেবলমাত্র জনগণের কাছে 5 বছর একটা নির্দিষ্ট সময় পরে, অর্থাৎ প্রেসিডেন্ট নির্বাচন হবে 5 বছর, 4 বছর, 7 বছর, যেখানে যে দেশের সংবিধানে আছে ওই সংবিধানে যে প্রেসিডেন্ট ওই জনগণের কাছে ওই সময় কেবল দায়বদ্ধ। আর প্রেসিডেন্ট সংসদ কিংবা জনগণ বা অন্য সংবিধানের কাছে অন্য কোথাও
দায়বদ্ধ থাকে না, এবং বাকি পুরা সময় প্রেসিডেন্টেই সকল ক্ষমতা এনজয় করে, এবং বাকি সকল সংসদ, বিচার বিভাগ, আইন বিভাগ, প্রশাসন, সব মন্ত্রী পরিষদ সবকিছু প্রেসিডেন্টের আজ্ঞাবহ হিসেবে কাজ করে। এখন এই কারণে বা এখানে জনগণের প্রত্যক্ষ শাসন বুঝায়, কিন্তু পরোক্ষ জনগণের যে পরোক্ষ শাসন, আইনের শাসন বলতে বা সংসদীয় পার্লামেন্টারি পরিষদ শাসন বলতে যেটা বোঝায়, এটা হচ্ছে জনগণের প্রত্যক্ষ শাসন, অর্থাৎ জনগণের সরাসরি প্রতিনিধি যে সংসদ সদস্য নির্বাচিত হয়, আইন পরিষদের সদস্য এই আইন পরিষদের সদস্যরাই আবার ক্যাবিনেট গঠন করে। যেমন বাংলাদেশের ক্যাবিনেটের সর্বোচ্চ 10% আনইলেক্টেড পার্সন, এত হয় না, আর এর বাকিরা সবাই ইলেক্টেড। মন্ত্রী হিসেবে ক্যাবিনেটে যাইতে হলে তাকে ইলেক্টেড হতে, এবং প্রধানমন্ত্রী নিজেই প্রধানমন্ত্রী হইতে হলে তাকে দুইটা যে কোয়ালিটি, একটা হচ্ছে তাকে সংসদ সদস্য হতে হবে, এবং সংসদের যেই সংখ্যাগরিষ্ঠ দল ও আস্থাভাজন নেতা হতে হবে। এই জন্য বাংলাদেশের বা তৃতীয় বিশ্বের গণতান্ত্রিক দেশের প্রেক্ষাপটে সংসদীয় গণতন্ত্র বলতে বোঝায় জনগণের শাসন, এবং সংবিধানে তাই বলা হয়েছে। এবং এই সংসদই কিভাবে প্রত্যক্ষ হলো, এই যেহেতু ক্ষমতার উৎস জনগণ, এবং জনগণেই এই মন্ত্রী পরিষদ বা প্রধানমন্ত্রীকে নির্বাচিত করে প্রত্যক্ষ ভোটে, এই জনগণের এই সংসদের নিকটেই মন্ত্রী পরিষদ একক কিংবা যৌথভাবে দায়ী থাকে। এই জন্য সংসদীয় গণতন্ত্র জনগণের অধিকার বা জনগণের ব্যক্তি স্বাধীনতা, যা সংবিধানের সাংবিধানিক যে প্রসেস, এটার জন্য সবচেয়ে উপযোগী। এখন বাংলাদেশের যে সংসদীয় গণতন্ত্র, আমাদের আজকের ক্লাসে যে মূল টপিকস, এটা শুরু হয়েছে কিভাবে আমরা জানি। আমরা এর ক্লাসে আমরা বাংলাদেশের মুক্তিযুদ্ধের তৃতীয় ক্লাসে আমরা আলোচনা করেছিলাম বাংলাদেশের যে মুক্তিযুদ্ধে 1971 সালের 26শে মার্চ যে বিভিন্ন ষড়যন্ত্র পেরিয়ে যখন চূড়ান্ত 25শে মার্চ কালো রাত্রি অপারেশন সানলাইটের মাধ্যমে বঙ্গবন্ধুকে যখন পাকিস্তানের কারাগারে নিয়ে যাওয়া হয়, পরবর্তীতে যখন 10 এপ্রিল মুজিবনগর সরকার যে গঠন করে প্রোক্লেমেশন অফ ইন্ডিপেন্ডেন্স, স্বাধীনতার যে প্রোক্লেমেশন জারি করছে, এটাতে মূলত আমাদের প্রেসিডেন্সিয়াল ডেমোক্রেসির কথাই বলা হয়েছে। এবং এটাতে এই প্রেসিডেন্সিয়াল ডেমোক্রেসিতে বঙ্গবন্ধুকে রাষ্ট্রপতি এবং সৈয়দ নজরুলকে উপরাষ্ট্রপতি, তাজউদ্দিন প্রধানমন্ত্রী, এবং আরো খন্দকার মোস্তাক, ক্যাপ্টেন মনসুর আলী, তারপরে সর্বাধুনিক নায়ক আতাউল গনি ওসমানী, এয়ার ভাইস মার্শাল একে খন্দকার, এনাদেরকে নিয়ে এবং একটা উপদেষ্টা কমিটিও মাওলানা ভাসানী নিয়ে গঠন করেছে। এখন দেখার বিষয় হচ্ছে এই যে বাংলাদেশের যে পার্লামেন্টারি ডেমোক্রেসি, প্রোক্লেমেশন অফ ইন্ডিপেন্ডেন্স, স্বাধীনতার ঘোষণাপত্রে বঙ্গবন্ধুর অনুপস্থিতিতে যে যে সরকার গঠন হয়েছে, এই সরকার যুদ্ধ পরিচালনা করেছে, এবং প্রবাসী সরকার হিসেবে যুদ্ধের কাঠামো এবং অস্থায়ী সরকার হিসেবে যুদ্ধের কাঠামো পরিচালনা করেছে এবং দেশকে স্বাধীন করছে। বলা বাহুল্য, এই মুজিবনগর সরকার পরবর্তীতে 22শে ডিসেম্বর 1971 সালে দেশে ফিরত আসে। মানে দেশে ফিরত আসার পর বঙ্গবন্ধু দেশে ফিরত আসছেন 1972 সালের 10 জানুয়ারি। 10 জানুয়ারি এসে বঙ্গবন্ধু 11 জানুয়ারি জাতির প্রতি ওনার যে প্রতিক্রিয়া, এসেছিলেন রাষ্ট্রপতি হিসেবে, ওনার যে বঙ্গবন্ধুর যে জাতির প্রতি বা তার যে মননের লালনের গণতন্ত্র বা জনগণ, মানুষের অধিকার, মানুষের রাজনৈতিক ভোটের, মানুষের অর্থনৈতিক সামাজিক যে অধিকার, বঙ্গবন্ধু যে সংসদীয় গণতন্ত্রের লালিত যে স্বপ্ন, এটাকে ধারণ করে তিনি 1972 সালের 11 জানুয়ারি প্রভিন্সিয়াল কনস্টিটিউশনাল অর্ডার বাংলাদেশ, মানে বাংলাদেশের দ্বিতীয়, এই তো প্রোক্লেমেশন অফ ইন্ডিপেন্ডেন্স, এই তো একটা সংবিধান, এবং এটার অধীন তো বঙ্গবন্ধুকে সর্বময় ক্ষমতা এবং রাষ্ট্রপতিকে সর্বময় ক্ষমতা, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী সহ বিচারপতি, সকল বিষয় এখানে
বলা হয়েছে, আইন তৈরি করতে পারবেন, মানে অর্ডিন্যান্স তৈরি করতে পারবেন, সকল বিষয়ে বঙ্গবন্ধুকে এখানে মানে বঙ্গবন্ধু মিনস রাষ্ট্রপতিকে এখানে ক্ষমতা। এই রাষ্ট্রপতি নিজে এসে প্রভিন্সিয়াল কনস্টিটিউশনাল অর্ডার অফ বাংলাদেশ 1972 সালের এইখানে তিনি 11ই জানুয়ারি এটা ঘোষণা করে তিনি রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করে তিনি প্রধানমন্ত্রীর পদে শপথ গ্রহণ করেন এবং দেশের প্রধান বিচারপতিকে তিনি রাষ্ট্রপতি বানান। কিন্তু পরবর্তীতে যখন বাংলাদেশের যে কনস্টিটিউশনাল অ্যাসেম্বলি অর্ডার, কনস্টিটিউশন অ্যাসেম্বলি অর্থাৎ সংবিধান বা যে অস্থায়ী গণপরিষদ সংবিধান তৈরি করার জন্য তৈরি করা হয়েছে, এখানে এসে বঙ্গবন্ধু যখন 15ই ডিসেম্বর লাস্ট 16ই ডিসেম্বর 72 থেকে বাংলাদেশের সংবিধানের যে ঘোষণা বা সংবিধান যে কার্যকর হবে, এর পরবর্তীতে যখন গণপরিষদ ভেঙে দেওয়া হবে, স্পিকারের উদ্দেশ্যে বঙ্গবন্ধু বা সংসদ নেতা বলেছিলেন, গণপরিষদ নেতা বলেছিলেন, জনগণের আমরা অতি শীঘ্রই ভোটে যাব এবং 3 মাসের মধ্যে নির্বাচন দিব। কারণ হচ্ছে ওই সময় যে বিরোধী দল বিভিন্নভাবে তারা বলতে চাচ্ছিল 70 সালের যে নির্বাচন, এরা পাকিস্তান কাঠামোতে, অর্থাৎ গণপরিষদ যে গঠিত হয়েছে পাকিস্তান কাঠামো, 70 সালের নির্বাচনটা পাকিস্তানের অধীনে হয়েছিল। পাকিস্তানের 7 ডিসেম্বর থেকে 1 মার্চ পর্যন্ত 1971, অর্থাৎ এই সময় যে 70 এটা নির্বাচিত প্রতিনিধিকে নিয়েই গণপরিষদ গঠন, এবং এই গণপরিষদ যেহেতু সংসদ নির্বাচন এবং এই জন্য মাওলানা ভাসানী সব বিরোধী দল থেকে আরো বিভিন্ন দল থেকে কথা আসছে, এটা পাকিস্তান কাঠামোতে তৈরি, সুতরাং বাংলাদেশের কনস্টিটিউশন দেশীয় কাঠামো, দেশীয় নির্বাচনের মান। তখন বঙ্গবন্ধু এই প্রেক্ষিতে গণপরিষদে ঘোষণা দিয়েছেন 3 মাস পরে বাংলাদেশের নির্বাচন, এবং প্রতিশ্রুতি হিসেবে তিনি দ্য ফার্স্ট ইলেকশন অফ বাংলাদেশ অর্থাৎ 1973 সালের 7 মার্চ বাংলাদেশের প্রথম সংসদ নির্বাচন হয় এবং এই নির্বাচনে 14টি দল অংশগ্রহণ করে। এই নির্বাচনের ফলাফলটা আমরা পরবর্তী দেখব। 1973 সালে ফার্স্ট ইলেকশন অফ বাংলাদেশ জাতীয় সংসদ, দলের নাম আওয়ামী লীগ 300 আসনের, এখানে যারা সিট পেয়েছে বা বড় যে দলগুলো আমরা দেখতে ওই সময় যে বড় দলগুলো এখানে গিয়েছিল তাদের একটা হিসাব আমরা দেখতে পাচ্ছি এভাবে। আওয়ামী লীগ 300 আসন দিয়ে 292টি আসন পাইছে এবং এখানে বলা বাহুল্য এখানে ভোট কাস্ট হয়েছে 53.53%। এই কালেক্টেড ভোটের মধ্যে আওয়ামী লীগ পেয়েছে 73.17 আর ন্যাপ মুজাফফর 223টি আসনে নির্বাচন করেও একটিও পায় না, কিন্তু তাদের ভোটের হার 8.59। আর জাতীয় সমাজতান্ত্রিক দল রাসদ একটা সিট পেয়েছে এবং ন্যাপ ভাসানী একটা ও কোনো সিট পায় নাই। স্বতন্ত্র অন্যান্য 150টি সিট দিয়ে 150টি আসনে নির্বাচিত করে মাত্র 6টি আসন, অর্থাৎ 299টি আসনের রেজাল্ট এখানে। এর মধ্যে এখানে 2টি রাজনৈতিক দল, অর্থাৎ বাংলাদেশ জাতীয় সমাজ জাসদ একটা এবং জাতীয় গণতান্ত্রিক দল এটা একটা আসন পেয়েছে। এই 2টা বাদে আর বাকি যে মহিলাদের জন্য সংরক্ষিত যে আসন, এই আসনেরও অর্থাৎ 315 এর মধ্যে 308টি আসনেই আওয়ামী লীগ দলীয় অর্থাৎ সরকার দলে প্রাপ্ত হয়েছে। এখন দেখার বিষয় হচ্ছে সংসদীয় গণতন্ত্রের যেই ধারা, এই ধারা অনুযায়ী সংসদে বিরোধী দলকে বলা হয় ব্রিটেনে ছায়া গভর্নমেন্ট, অর্থাৎ সংসদীয় গণতন্ত্রের সৌন্দর্য হচ্ছে স্ট্রং বিরোধী দল। বাংলাদেশের রাজনীতিতেও আমরা যতক্ষণ দেখলাম যে বাংলাদেশে বিশেষ করে পঞ্চম সপ্তম সংসদে যখন বিরোধী দল এবং সরকারি দলের মধ্যে রেশিও অর্থাৎ
সংসদের স্ট্রেংথ বেশি থাকবে, তখন ওই সংসদ একটা ভাইব্রেন্ট বা জীবনধর্মী এবং ফাংশনাল সংসদ থাকে, এবং সরকার ওই সমস্ত সংসদে যেন তেনভাবে সংবিধান সংশোধন করতে পারে না। কিন্তু বাংলাদেশের প্রথম সংসদে আসলেই বলা বাহুল্য, বাংলাদেশের যে রাজনৈতিক দল, এটা আওয়ামী লীগের জন্ম হয়েছে পাকিস্তান আমলে। আওয়ামী মুসলিম লীগ 1949 সালের 23শে জুন। ওইখান থেকে যে 55 সালে মুসলিম কথাটা বাদ গেলে আওয়ামী লীগ হয়েছে। এরপরে এখানে কমিউনিস্ট পার্টি বা আওয়ামী লীগ থেকে বা আওয়ামী মুসলিম লীগ থেকে ভাগ হয়েই ন্যাপ মুজাফফর বা ন্যাপ বাসানি, এই ধরনের বিভিন্ন দল হয়েছে। কিন্তু আর যে সমাজতান্ত্রিক যে জাসদ, এটা 1972 সালের 31 অক্টোবর ছাত্রলীগের একটা অংশ, সিরাজুল আলম খান, আসম আব্দুরব, শাহজাহান সিরাজের মতো এরকম কিছু ভাগা ভাগা নেতা ছাত্রলীগ বা আওয়ামী লীগ থেকে গিয়ে জাসদ গঠন করেছে, এবং এটা তখন সক্রিয় ছিল, কমিউনিস্ট পার্টি ছিল। এখন দেখার বিষয় যাচ্ছে শুরুতেই বাংলাদেশে যে বিরোধী দল, স্ট্রং বিরোধী দল বা এটা ছিল না। এটা না থাকার কারণে অনেকগুলো বিষয় যেটা মানে মোকাবেলা বা সংসদীয় গণতন্ত্র কার্যকরী হওয়ার জন্য যে শক্তিশালী বিরোধী দল দরকার, ওই বিরোধী দল ছিল না। এই কারণেই 1973 সালের বা মুজিব সরকারের সংসদে সংসদে বিরোধী দল হওয়ার জন্য একটা সর্বনিম্ন অন্তত 10%, অর্থাৎ 30 বা 35টা সিট দরকার। কিন্তু বিরোধী দলের ইন্ডিপেন্ডেন্ট সরকার ছিলেন মাত্র 7-8 জন। এর মধ্যে আবার কেউ কেউ আওয়ামী লীগও যোগ দিয়েছেন। এই কারণে সংসদের কোনো অফিসিয়াল আতাউর রহমান খান কিছু কথাবার্তা বলেছেন বা বিরোধী দলের অন্য 2-4 জন, কিন্তু সংসদে কোনো অফিসিয়াল বিরোধী দল ছিলেন না, এবং বিরোধী দল থাকার যে দরকার এটা অনুভবও ছিল না। আরেকটা বিষয় দেখার বিষয় হচ্ছে, সিঙ্গাপুরও যেমন আমাদের দেশের গণতন্ত্রের বা 1972 সালের মূল সংবিধানেও যে সংবিধানের বিরোধী দল না থাকলেও সরকারি দলের যে রুলিং পার্টির যে সংসদ সদস্যরা, এই সংসদ সদস্যরাও অনেক সময় যেমন সিঙ্গাপুরে মন্ত্রী স্যার, অর্থাৎ সরকার মন্ত্রী, ক্যাবিনেট, সরকার বলতে মূলত ক্যাবিনেটদেরকে বোঝায়। ব্যাক বেঞ্চার মানে সরকারের বিরোধী দল এবং সরকারি দলের এমপিদেরকে বোঝায়। অর্থাৎ ফ্রন্ট বেঞ্চার ছাড়াও ব্যাক বেঞ্চারের সরকার দলীয় এমপিরাও সরকারের বিপক্ষে বা সরকারকে প্রশ্ন বা সরকারের কাছে বিভিন্ন বিষয়ে আইন আনতে পারে, বিপক্ষে ভোট দিতে পারে। এই যে কথা, এটা আমাদের সংবিধানে ছিল না, এবং 72-এর মূল সংবিধানেও 70 অনুচ্ছেদ ছিল, আবার পরবর্তীতে এটা আছে, এখনো আছে। এই কারণে প্রথম যে সংসদ, এই সংসদে সংসদীয় ব্যবস্থা কার্যকর হতে পারে না, এবং এই কার্যকারিতা না হওয়ার কারণে শুধু কেবলমাত্র আওয়ামী লীগ বা প্রথম সরকারের দেয় না, এটা একটা আমাদের ঐতিহাসিক কারণ। কারণ আমাদের এখানে যেমন একই কেস ইন্ডিয়ার বেলাও কংগ্রেস, কিন্তু কংগ্রেস হলেও ইন্ডিয়ার যে বিরোধী দলের যে অনুভব, সেটা আমাদের শুরুতেই ওরকম ছিল না। অর্থাৎ সংসদীয় সরকারের কে কার্যকরী বা সংসদীয় সরকারকে পরিপূর্ণভাবে সংসদকে কার্যকর, অর্থাৎ সরকারের ভুল ত্রুটি এক্সিকিউটিভকে অ্যাকাউন্টেবল করার, সংসদকে প্রাণবন্ত করার জন্য যে বিরোধী দল, এই বিরোধী দল না থাকার কারণে আমাদের প্রথম সংসদ তেমন গুরুত্বপূর্ণ ভূমিকা। তারপরেও এই সংসদে 4টা সংশোধনী হয়েছে, এবং 4টা সংশোধনী ছাড়াও এই সংসদে আরো কতগুলো আইন হয়েছে, 154টার মতো আইন হয়েছে। এর মধ্যে বেশ কিছু আইন অধ্যাদেশ থেকে এসেছে। এবং আরেকটা জিনিস দেখার বিষয় হচ্ছে, সংসদীয় সরকার ব্যবস্থায় যেই প্রধানমন্ত্রী যদিও সকল ক্ষমতার উৎস, এবং প্রধানমন্ত্রীর নেতৃত্বেই রাষ্ট্রের কার্য নির্বাহ হয়, কিন্তু রাষ্ট্রপতির নামে এটা হয়, অর্থাৎ টিউটেড। কিন্তু রাষ্ট্রপতি সংসদীয় সরকার ব্যবস্থায় তিনটা ক্ষমতা এনজয় করে। একটা হচ্ছে শাসন সম্পর্কিত বিষয়াদি, অর্থাৎ সতর্ক এবং
শাসন সংক্রান্ত সংবিধান বিষয়, সংবিধান সংক্রান্ত যে বিষয়, এটা রাষ্ট্রপতি, এটা একটা সম্মোহনী তার ক্ষমতা, এটা তিনি শাসন সম্পর্কিত বিষয় দিয়ে এই ক্ষমতা তিনি এনজয় করেন। সতর্ক অর্থাৎ এক্সিকিউটিভকে সতর্ক করে দেওয়ার অধিকার তিনি ভোগ করেন এবং সর্বপ্রতি উৎসাহ দেওয়ার যে যে বিষয় এটা করে। এখন প্রথম যে সংসদ আমাদের, এই সংসদে দুজন যে স্পিকার মোহাম্মদুল এবং আব্দুল মালেক উকিল, এরাও যেমন তিনজন ছিল, তেমনি প্রথম সংসদের যে দুজন প্রেসিডেন্ট ছিলেন, এই প্রেসিডেন্টরাও বঙ্গবন্ধুর যে ক্যারিসমেটিক লিডারশিপ, এই ক্যারিসমেটিক লিডারশিপের কাছে অনেক ক্ষেত্রে যেটা যেটা আমাদের দিলার হাসুদ্দির বইতে এবং কনস্টিটিউশনাল ডেভেলপমেন্ট উনি বলতে চাচ্ছিলেন যে বঙ্গবন্ধুর যে ক্যারিসমেটিক লিডারশিপ, সেখানে প্রতিষ্ঠানের চেয়ে ব্যক্তি অর্থাৎ বঙ্গবন্ধুর নামেই, অর্থাৎ বঙ্গবন্ধুকে কেন্দ্র করেই, অর্থাৎ বঙ্গবন্ধুর বিপক্ষে বা পক্ষে বা বঙ্গবন্ধুকে কিছু জিজ্ঞাসা করার মতো বা কোনো কিছু অ্যাকাউন্টেবল করার জন্য এরকম ব্যবস্থা আমাদের তৎকালীন আইনি কাঠামোতে ছিল না। এই জন্য বাংলাদেশের যে প্রথম সংসদ, এই সংসদ অনেকার্থে কার্যকর, বিরোধী দল ছিল না, এই জন্য কার্যকারিতাও তেমন চোখে পড়ার মতো না। এখন সরকার গঠন, বঙ্গবন্ধু যখন ওই যে আমরা যেটা একটু আগে জানছি, শাসন আমলটা ছিল, বঙ্গবন্ধু তো এক তো মুজিবনগর সরকার থেকে যে সরকার আসছে, ওটা 23 সদস্য বিশিষ্ট একটা ক্যাবিনেট বঙ্গবন্ধু দেশে এসে ঘোষণা দিয়েছে। পরবর্তীতে 1973 সালে যখন প্রথম সরকার গঠন, তখন 1973 সালে এসে যখন 7 মার্চের নির্বাচনের পর 1973 সালে খুব সম্ভবত 16ই মার্চ দ্বিতীয় সরকার গঠন করে, এবং এখানেও প্রায় একই রকম 21 জন মন্ত্রী নিয়ে এই সরকার গঠিত হয়েছে। অর্থাৎ বাংলাদেশের যে সরকার ব্যবস্থা, অর্থাৎ প্রথম সংসদে বা আসলেই প্রথম সরকারটা ছিল গণপরিষদে, যেটা কিন্তু প্রথম যে দ্বিতীয় যে সরকার বলতে আমরা গঠন বোঝাচ্ছি, এটা ছিল প্রথম, অর্থাৎ 1973 সালে 7 মার্চের নির্বাচনের পর। এখন এই যে সরকার, এই সরকারের যে কার্যাবলী, এই কার্যাবলী বা এই সফলতা, এটাই মূলত ওই সময়ের সরকার ব্যবস্থাকে সফলতা এবং ব্যর্থতার জন্য অনেকাংশে দায়। এই সরকারের এই ক্যাবিনেটে অনেকেই ছিল আগের, সামান্যতম রদবদল হয়েছে মাত্র। আচ্ছা, সরকারের ভূমিকা ও সাফল্য, যোগাযোগ ব্যবস্থার জন্য পুনঃস্থাপন, অর্থাৎ যুদ্ধ বিধ্বস্ত দেশের যোগাযোগ ব্যবস্থা খুব ভঙ্গুর ছিল। এই ভঙ্গুর অবস্থা থেকে দেশের যে পুনঃস্থাপন, এটা এই সরকারের একটা বড় ধরনের সফলতাই ছিল। যোগাযোগ ব্যবস্থার মধ্যে ব্রিজ, কালভার্ট, রাস্তা মেরামত থেকে শুরু করে অনেক ধরনের উন্নয়ন হয়েছিল। অর্থাৎ এই সরকার 567টি সেতু নির্মাণ করেছেন, 60টি নতুন ফেরি, 1851টি রেলওয়ে সংযোগ তৈরি করছে। আচ্ছা, 460টি বাস, 605টি নৌযান সহ চট্টগ্রাম ও সালনা বন্দর প্রভৃতিকে যুগ উপযোগী ব্যবস্থা করেছে। বঙ্গবন্ধু পুনর্বাসন ব্যবস্থায় বঙ্গবন্ধু ভারত ফেরত বঙ্গবন্ধু সরকার, প্রথম সরকার ভারত ফেরত আশ্রয় নেয় 1 কোটি লোককে ক্ষমতার সঙ্গে পুনর্বাসন করেছে। মুক্তিযুদ্ধের যারা শহীদ হয়েছেন তাদের পরিবারকেও পুনর্বাসন করা হয়েছে, এবং এমনকি পাকিস্তানে আটকা পড়া 1,22,000 বাঙালিকে দেশে ফিরিয়ে আনে, তাদেরকেও পুনর্বাসন বা তাদের কর্মের ব্যবস্থা করে ভারতীয় সৈন্যদেরকে ফেরত পাঠানো। এটা ছিল তৃতীয় বিশ্বের অনেক দেশেই যেটা সম্ভব নয়, শুধু কেবলমাত্র বঙ্গবন্ধুর ক্যারিসমেটিক লিডারশিপ বা ভারতের সাথে বঙ্গবন্ধুর ওরকম সম্পর্কের কারণে মাত্র যুদ্ধ বিরতির 3 মাসের মধ্যে বঙ্গবন্ধু ভারতের সৈন্যদেরকে সেই দেশে প্রথম সরকার পাঠাতে সফল হয়েছে। এবং এইটা এরকম নজির বিশ্বে খুব কমে আছে। সংবিধান প্রণয়ন বা 1973 সালের
বাংলাদেশের যে প্রথম সরকার 72 সালের মুজিব সরকারের প্রথম সবচেয়ে যে গ্রহণযোগ্য যদি প্রথম যে পদক্ষেপ, এটা পৃথিবীর ইতিহাসে এরকম খুব কমই নজির আছে যে এই সরকার খুব দ্রুততম সময়ে অর্থাৎ 1972 সালের 16 ডিসেম্বর, যেখানে দেশ স্বাধীন হয়েছে 1971 সালের 16 ডিসেম্বর, সেখানে 10 মাসের মাথা অর্থাৎ নভেম্বরেই সংসদে গণপরিষদ কর্তৃক সংবিধান চালু হয়েছে। একটা বিশ্বনন্দিত মৌলিক এবং মানবাধিকার পুনর্বিশিষ্ট সরকারের কাঠামো নির্ধারিত, অর্থাৎ একটা উত্তম সংবিধান উপহার দিয়েছে জাতিকে খুব স্বল্প, যেটা পাকিস্তানের লেগেছে 9 বছর এবং ইন্ডিয়ার লেগেছে 3 বছর, আমেরিকারও 2 বছর। অর্থাৎ মুজিব সরকারের প্রথম যে ক্যাডেট, এই ক্যাডেটের মধ্যে প্রথম ক্যাডেটটা হচ্ছে এরা খুব স্বল্প সময়ে একটা জাতিকে বিশ্বের বুকে একটা প্রাণবন্ত একটা উত্তম সংবিধানের উপহার দিতে পেরেছে। দ্বিতীয়, জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান অর্থাৎ নির্বাচিত অর্থাৎ জাতীয় সংসদ, বঙ্গবন্ধু যখন মাওলানা ভাসানী বা বিরোধী দলের পক্ষ থেকে বা অন্যান্য যে উদীয়মান দলগুলো কমিউনিস্ট দল, যদিও ন্যাপ মুজাফফর এবং কমিউনিস্ট দল ওই সময় আওয়ামী লীগ সংবিধানকে স্বাগতই জানাচ্ছে, কিন্তু অনেকেই মনে করছিলেন ওই সময় এই সংবিধান মানে রুশ ভারতের ছাপিয়ে দেওয়া একটা অবৈধ সরকার, এরকম মনে করে তারা আসলে সংসদের ভিতরের চেয়ে বাহিরে বিরোধী দলের যে তৎপরতা, এই তৎপরতা ব্যাপক এবং চ্যালেঞ্জের মুখে গেছে, যেটা আমরা পরবর্তীতে আলোচনা করব। এখন এই সংসদ নির্বাচন এটাও ছিল এই সরকারের একটা সরকারকে বৈধকরণ, অর্থাৎ যদি মুজিবনগর যে সরকার গঠিত হয়েছে এবং বঙ্গবন্ধু 1972 সালের 10 জানুয়ারি দেশে এসে যে সরকার ঘোষণা করেছেন, গঠিত করেছেন, ওই সরকার চাইলে তো আরো 5 বছর বা এবং বঙ্গবন্ধুর কাছে প্রোক্লেমেশন অফ ইন্ডিপেন্ডেন্স, রাষ্ট্রপতির কাছে সকল ক্ষমতা দেওয়া হয়েছে, রাষ্ট্রপতির কাছে বিচার বিভাগ, আইন বিভাগ, সংবিধান, সকল কিছু, আইন গঠন, প্রধানমন্ত্রী নিয়োগ, মন্ত্রিপরিষদ পূর্ণ সব ক্ষমতা ছিল, চাইলে ওটা দিয়েই চালাই যেত। কিন্তু অধিকতর স্বচ্ছতার জন্য যে প্রথম যে সংসদ নির্বাচন 1973 সালে, এই সংসদ নির্বাচন দিয়ে সরকারকে আরো লেজিটিমেসি অর্থাৎ বৈধতার দ্বারপ্রান্তে সফল হয়েছে। এবং প্রথম যে এটা জাতীয় প্রতিরক্ষা বাহিনীর পুনর্গঠন। জাতীয় প্রতিরক্ষা বাহিনীর পুনর্গঠন বলতে আমরা বুঝাই সরকার বিমান, নৌসেনা প্রভৃতি সরকার অন্যান্য গঠন নিয়ে যে জাতীয় পূর্ণবাহিনী গঠন করেছে, এটা পৃথিবীর ইতিহাসে অনেক অনেক ক্ষেত্রেই বিরল দৃষ্টান্ত বা বিরল হয়ে থাকবে। সাম্প্রদায়িক রাজনীতি নিষিদ্ধকরণ, অর্থাৎ বাংলাদেশের যে সংবিধান, এই সংবিধানে সেকুলারিজমকে স্থান দিয়েছে, অর্থাৎ রাষ্ট্র কোনো ধর্ম বা নির্বিশেষে ধর্মের বিচারে বা ধর্মের কেন্দ্রিক কোনো রাষ্ট্র কর্তৃক কোনো দলকে পরিচালিত করবে না। এই জন্য সংবিধানের যে মূলনীতি গণতন্ত্র, সমাজতন্ত্র, সেকুলারিজম, অসাম্প্রদায়িকতা এবং জাতীয়তাবাদ, এই যে মূল সংবিধানের যেই বিষয়গুলো, এটা রাষ্ট্রের যে রাজনীতি, অর্থাৎ রাজনীতি সবসময় একটা ওপেন এবং রাজনীতি সবসময় কারো কুণ্ঠপুত থাকবে না, এরকম ব্যবস্থা নিয়ে সরকার যে সাম্প্রদায়িক রাজনীতির ঊর্ধ্বে উঠে একটা সংসদীয় গণতন্ত্র প্রবর্তন করা, এই সরকারের একটা সফলতা। ভয়াবহ দুর্বৃত্ত ঠেকানো, অর্থাৎ ভয়াবহ 1972 সালের ভয়াবহ খরা, 73 সালের বৃষ্টি এবং ফসল কমতি হওয়ার কারণে জাতিসংঘ অনুমান করেছিল এই অঞ্চলে 2 কোটি মতো লোক মারা যাবে, কিন্তু এই সরকার বিভিন্ন ভাবে মোকাবেলা করে, যদিও বিভিন্ন আন্তর্জাতিক ষড়যন্ত্র ছিল, যেমন খাদ্যের চুক্তিকৃত খাদ্যের জাহাজ এসেও ফেরত গেল, এগুলো আন্তর্জাতিক ষড়যন্ত্রের বিষয়, যেটা আমরা এর পরবর্তী ক্লাসে আলোচনা করব। তারপরেও এখানে সরকারের হিসাব মতে যেখানে জাতিসংঘ বলছে 2 কোটি লোক মারা যাবে, সেখানে 27,500 লোক সরকারি হিসেবে মারা গিয়েছেন। এই ভয়াবহ দুর্ভিক্ষকে অত্যন্ত সফলতার সহিত মোকাবেলা করতে পেরেছে এই সরকার। শিক্ষাক্ষেত্রে অগ্রগতি, অর্থাৎ শিক্ষা জাতির, অর্থাৎ সার্বজনীন শিক্ষা এবং বিনামূল্যে শিক্ষা, বঙ্গবন্ধু যে প্রথমেই সরকার গঠন করে
কুদরতি ক্ষুদা কমিশন, শিক্ষা কমিশন গঠন করেছেন। বিশ্ববিদ্যালয়ের উচ্চতর শিক্ষার জন্য 1973 অর্ডিন্যান্স জারি করেছেন এবং দেশের প্রায় 40,000 সরকারি প্রাথমিক বিদ্যালয়কে জাতীয়করণ করেছেন। এই ক্ষেত্রে শিক্ষাক্ষেত্রে প্রথম সরকারের যে সফলতা, এই সফলতাও কম না। আন্তর্জাতিক ক্ষেত্রে যে সফলতা, আন্তর্জাতিক পরিমণ্ডলে বঙ্গবন্ধু অনেকগুলো কাজ করেছেন, যেটা বঙ্গবন্ধু জাতিসংঘে প্রথম যে বাংলা ভাষণ দিয়েছেন 1974 সালের মধ্যে ওআইসি এবং জাতিসংঘের সদস্যপদ লাভ করেছে 17 সেপ্টেম্বর 1974, এবং প্রথম যে কমনওয়েলথের সাথেও এবং কমনওয়েলথের সদস্যপদ লাভ করেন। বাংলাদেশ সর্বপ্রথম কমনওয়েলথের সদস্যপদ লাভ করেন। এবং সবচেয়ে দেখার বিষয় হচ্ছে বাংলাদেশের যে পররাষ্ট্রনীতি, যে কারোর সাথে শত্রুতা নয়, সকলের সাথে বন্ধুত্ব, এই পররাষ্ট্রনীতির যে বিষয়াদি, এই বিষয়গুলো মূলত এই সরকারের উপরেই সফলতার উপরেই নির্ভর করেছে। এবং এই সরকার আন্তর্জাতিক অঙ্গনে যুদ্ধকালীন সময়েও, যখন মুজিবনগর সরকারও আন্তর্জাতিক অঙ্গনে বিভিন্ন ধরনের সফলতা বা বিভিন্ন সাহায্য সহযোগিতা, বিভিন্ন যেখানে দুইটা বৃহত্তর শক্তি চায়না এবং আমেরিকা এবং মুসলিম বিশ্ব আমাদের অনেক ক্ষেত্রে আমাদের বিপক্ষে ছিল, মুক্তিযুদ্ধের বিপক্ষে যে ছিল, সেখানে আন্তর্জাতিক অঙ্গনে যে সফলতা, এটা সরকারের একটা বড় প্রাপ্তি, এই সরকারের একটা বড় প্রাপ্তি। এখন রোল অফ অপোজিশন ইন ফার্স্ট জাতীয় সংসদ, পুয়ার নাম্বার অফ অপোজিশন এমপিজ ইন সংসদ, অর্থাৎ আমরা যেটা আলোচনা করতেছিলাম, পুয়ার নাম্বার, খুব কম অপোজিশন এমপি ছিল সংসদে, এই জন্য তারা তেমন কোনো বড় ধরনের পদক্ষেপ নিতে পারে নাই। নো অফিসিয়াল অপোজিশন লিডার ইন জাতীয় সংসদে কোনো অফিসিয়াল ছিল না, সংসদ বিরোধী দলীয় নেতা ছিল না। নো স্ট্রং অপোজিশন ইন পার্টি ইন ফার্স্ট জাতীয় সংসদ, অর্থাৎ প্রথম যে সংসদ, এই সংসদীয় ব্যবস্থা, এই সংসদে বিরোধী দলের, আমি আবার বলতে চাচ্ছি, সংসদের চেয়ে সংসদের বাহিরে এদের অবদান বেশি ছিল। সংসদের মধ্যে মানে কাউন্টার পার্ট বা সংসদীয় ব্যবস্থাকে বা সংসদকে মোকাবেলা করার জন্য, সংসদকে সরকারের ভুল ত্রুটি ধরে দিয়ে যে সংসদীয় ব্যবস্থাকে প্রাণবন্ত সফল করার জন্য, জনবান্ধব করার জন্য, প্রো পিপল করার জন্য যে ব্যবস্থা, এটা প্রথম সংসদে ছিল না। এবং এই সরকারকে মাওলানা ভাসানী সহ অনেক সময় তারা বিভিন্ন সেমিনারে বিভিন্ন বক্তব্য বলেছেন, এই সরকারকে উৎখাত না করে ফিরবে না। তারপরে এই সরকার রুশ ভারতের ষড়যন্ত্রের একটা ফসল, যারা এক শ্রেণী ছিল সংসদের বাহিরে, যে জাসদ সহ বিপ্লবী যে সরকার, বিভিন্ন জঙ্গি এবং যে ব্যবস্থা বিরোধী দলের, এটা তারা পরোক্ষভাবে এবং প্রত্যক্ষভাবে তারা সরকারকে বিভিন্ন ধরনের অসহযোগিতা করতে চাচ্ছিল। অর্থাৎ মূল কথাটা হচ্ছে, সংসদের যে গঠনমূলক বিরোধী দল, এই বিরোধী দল যেহেতু ছিল না এবং থাকার মতো ওরকম দলও ছিল না এবং ওরকম সংখ্যাও ছিল না, এই জন্য বাংলাদেশের প্রথম যে জাতীয় সংসদ, এই জাতীয় সংসদ অনেকাংশে কার্যকরী হতে পারে নাই, শক্তিশালী বিরোধী দল না থাকার কারণে। তারপর হচ্ছে সরকারের সামনে যে চ্যালেঞ্জ গুলো ছিল, এটা আমরা একটু আলোচনা করি। যুদ্ধ বিধ্বস্ত দেশ পুনর্গঠনে পুনর্বাসন, অর্থাৎ পাকিস্তানের যে 9 বছর যে যুদ্ধ, এর আগেও আমাদের অর্থনৈতিক অবস্থা কাঠামো যে খুবই উন্নত ছিল তা না। যুদ্ধ বিধ্বস্ত দেশে তারা আমাদের কাঠামো, আমাদের পোল, ব্রিজ, বিল্ডিং যে ক্ষতিগ্রস্ত করেছে, এগুলা এই দুর্বল অর্থনীতি নিয়ে আমাদের রিজার্ভ ছিল না, আমাদের বৈদেশিক রাজস্ব, বৈদেশিক যে রিজার্ভ, এটা ছিল না। তারপর দেশের ব্যাংক, দেশের যে ডিপোজিট বা জিডিপি, এগুলো খুবই দুর্বল ছিল। জন্য বাংলাদেশের প্রথম যে বাজেট, এটা হয়েছিল মাত্র 786 কোটি টাকা। তো এই জন্য এই যুদ্ধ বিধ্বস্ত দেশ পুনর্গঠন বা পুনর্বাসনের যে যতটুকু সময়, এতটুকু সময় কিন্তু, বা যতটুকু সময় লাগে এতটুকু সময় প্রথম সরকার পায় নাই।
অর্থনৈতিক সমস্যা, যেটা আমরা আগে বলছি, অর্থনৈতিক সমস্যা ছিল ব্যাপক। অর্থাৎ দেশের মানুষের, সাধারণ মানুষের যে মৌলিক যে চাহিদা, এই চাহিদা মেটানোর জন্য যে যে অর্থনীতি থাকার কথা বা যেরকম রিজার্ভ থাকার কথা, ওটা আমাদের ছিল না। এই জন্য বিভিন্ন অর্থে আমাদের অর্থনৈতিক অর্থনৈতিক সমস্যা মোকাবেলা করা বা এমন কোন দেশ সাহায্য, বিদেশি সংস্থা এমন কোনোভাবে সাহায্যের জন্য এগিয়ে আসে নাই যার দ্বারা আমরা অর্থনীতিকে খুব তাড়াতাড়ি ভাবে এটাকে ওই সরকার সমাধান করবে, এরকমও হয় না। আইন শৃঙ্খলা সমস্যা, আইন শৃঙ্খলা, সরকারি সংসদ সহ, সরকার দলীয় সদস্য সহ অনেক সংসদের 4-7জন এমপি মারা গেছেন এদের, এবং থানা লুট, তারপরে জাসদের যে জাসদ সহ বিপ্লবী যে কমরেড তোয়ার সাম্যবাদী দল সর্বহারা সিরাজ শিকদারের এই যে এই বিরোধী দল বা বিপ্লবী যে সরকার, তাদের যে প্রতিজ্ঞা বা তারা সরকারের বিরুদ্ধে যে যে মারমুখী বা সরাসরি যে বিরোধিতা, বা এটার কারণে আইন শৃঙ্খলা ব্যবস্থা খুবই নাজুক হয়ে যায় এবং বিভিন্ন লুট, ব্যাংক লুট সহ, তারপরে ওই যে থানা অস্ত্রাগার লুট, এবং বলা বাহুল্য যে মুক্তিযুদ্ধে, সশস্ত্র যে মুক্তিযুদ্ধ আমাদের হয়েছিল, এই মুক্তিযুদ্ধে যদিও অস্ত্র ফেরত দেওয়ার জন্য হয়েছিল বা দিয়েছে বিভিন্ন, কিন্তু পুরোপুরি অস্ত্র যেহেতু আসে নাই এবং ইয়াংদের কাছে যে অস্ত্র ছিল, এই অস্ত্রের কারণে আইন শৃঙ্খলার সমস্যা ব্যাপক আকার ধারণ করছে এবং সন্ত্রাসী তৎপরতা মানুষের জান মাল এবং মানুষকে গুম বিরোধী দল থেকে সন্ত্রাসী সর্বহারা বা বিপ্লবী সাম্যবাদী, এই তাদের যে প্রতিজ্ঞা এবং যে সায়না যে আদর্শিক যে দলগুলো, এদের যে সশস্ত্র বিপ্লব, এটা এটা প্রথম সরকারের জন্য চ্যালেঞ্জে খুব বড় আকার ধারণ করেছে। জাসদের উত্থান, জাসদ তখন খুবই জনপ্রিয় হয়ে উঠেছিলেন, কারণ জাসদের একটা অংশ, বড় অংশটা মূলত সরকার দলীয়, যা সরকারি জাসদ থেকেই, আওয়ামী লীগ থেকে বা ছাত্রলীগ থেকে গিয়েই তারা জাসদ গঠন করেছে। এবং জাসদের তৎকালীন যে রাজনীতি বা তাদের যে আদর্শকে প্রতিষ্ঠা করতে গিয়ে তারা দেশের সংবিধান, দেশের সরকার এবং দেশের আইন শৃঙ্খলার বিপক্ষে যেভাবে উঠে পড়ে লাগছে, যেটা দেশের স্টেবল একটা সংসদীয় সরকারকে উৎখাতের জন্য তারা যেভাবে তৎপর হয়ে উঠেছে, এটা খুবই চ্যালেঞ্জের বিষয়। এবং স্বাধীনতা বিরোধী যে ষড়যন্ত্র, অর্থাৎ বাংলাদেশের একটা শ্রেণী ছিল যারা বাংলাদেশের স্বাধীনতাকে কোনোভাবেই মেনে নিতে পারে নাই, তারা তারা এবং খন্দকার মুস্তাকও মুক্তিযুদ্ধের আগে এবং মুক্তিযুদ্ধের সময়ও তিনি, বা মুক্তিযুদ্ধের আগেও তিনি পাকিস্তানের কনফেডারেশন হিসেবেই থাকতে চেয়েছিলেন। সেজন্য আওয়ামী লীগের ভিতরকার যেই নেতৃবৃন্দ, এই নেতৃত্বের যেই আওয়ামী লীগের ভিতরের অনেকেই তখন ষড়যন্ত্র করছিল এবং তারাই এখান থেকে গিয়ে অন্য দল গঠন করছে এবং পরস্পর আন্তর্জাতিক ষড়যন্ত্র, দেশীয় আন্তর্জাতিক বিভিন্ন ষড়যন্ত্র লিপ্ত হয়ে প্রথম সরকারকে বিভিন্ন ধরনের চ্যালেঞ্জ করেছে। আফটার অল, আমরা যদি এখন আমাদের এটা বিশ্লেষণ করি তাহলে আমরা কি দেখব? আমরা দেখব বাংলাদেশের এই সব কিছু চ্যালেঞ্জগুলোর সত্ত্বেও বাংলাদেশের প্রথম সরকার অনেক অর্থে একটা সফল সরকার ছিল। কারণ হচ্ছে, যেটাকে তাত্ত্বিকরা বলতে চাচ্ছে ফেয়ার সিস্টেম, অর্থাৎ বাংলাদেশের মানুষের যে মৌলিক এবং মানবাধিকার, এটা প্রতিষ্ঠা করার জন্য যে সংসদীয় গণতন্ত্র বা জনগণের প্রতি যে কমিটমেন্ট, অর্থাৎ জাতীয় যে নেতার যে কমিটমেন্ট, এটা অনেক অর্থে পূরণ করার পথে ছিল বা করতে চেয়েছিল। কিন্তু দেশীয় এবং আন্তর্জাতিক যে ষড়যন্ত্র, এই ষড়যন্ত্রের কারণে এই সরকার অনেক অর্থে অনেক 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 ডিসিশন বা অনেক নীতি
পরিপূর্ণ করতে পারে না এবং জন দুর্ভোগ লাঘব করতে পারে না। এই জন্য মূলত বাংলাদেশের ইসলাম ফাউন্ডেশন বা শিক্ষা, চিকিৎসা, মানবাধিকারের যে মৌলিক এবং মানবাধিকার, আমরা যে এখন যে উন্নয়ন বা উন্নতির যে আমরা যে এখন যে দিকে ধাপে ধাপে এগিয়ে যাচ্ছে বা পরবর্তী সরকারগুলো যে উন্নয়নের কে এগিয়ে নিচ্ছে, এটা মূলত বাংলাদেশের প্রথম সরকারের এই হ্যাঁ উদ্যোগ এবং সমবায় ভিত্তিক বা আমাদের যে আমাদের যে মেহনতি শ্রমিক মানুষদের, বলা বাহুল্য বঙ্গবন্ধু সবসময় জনগণের পক্ষে এবং সরকারি কর্মচারীদেরকে, আমি যতগুলো ওনার উপর পড়েছি, উনি কখনো সরকারি কর্মকর্তা বলেন না, কর্মচারীই বলেছেন। এবং সরকারের উনি সব সময় ওনার বক্তব্য 7 মার্চ থেকে শুরু করে আমরা যদি ওনার যে অন্যান্য যে বক্তব্যগুলো আমরা পড়ি দেখি, তাহলে বা ওনার যে বই, 3টি বই বা ওনার যে লেখা, ওনাকে নিয়ে যে গবেষণা, তাহলে আমরা দেখব উনি মূলত বাংলাদেশের সাধারণ মানুষের কথাই বেশি বলেছেন, সাধারণ মানুষের জন্য রাজনীতি করেছেন এবং সবসময় ওদেরকে টার্গেট করে রাজনীতি করেছেন, ওদের অধিকারকে ছিনিয়ে আনার জন্যই রাজনীতি করেছেন। কিন্তু ব্যক্তি বঙ্গবন্ধু যত সবকিছুর ঊর্ধ্বে এবং সবকিছুকে লালন করার মতো বা একটা জাতি গঠনের জন্য তার যে অবদান, এটা আমাদের দেশীয় বিদেশীয় যে ষড়যন্ত্র, এই ষড়যন্ত্রের কারণে মূলত অনেকার্থে উনি শেষ পর্যন্ত এটা পূরণ করতে পারেন না। স্বাধীন দেশটাকে স্বাধীন করেও স্বাধীনতার সোনার বাংলা গড়ার বা দ্বিতীয় বিপ্লব গড়ার যে স্বপ্ন বঙ্গবন্ধু ছিল সোনার বাংলা, ওই সোনার বাংলা করার আগেই ওই সরকারকে উৎখাত বা ষড়যন্ত্রের হয়েছে। তাহলে আজকের ক্লাসে আমরা যে বিষয়গুলো দেখেছি, এই বিষয়গুলো হচ্ছে আমাদের আজকের ক্লাসে আমরা বাংলাদেশের প্রথম সরকারের গঠন, অর্থাৎ মুজিব শাসন আমলের প্রথম যে সংবিধান, এই সংবিধানের আলোকে সরকার 1973 সালের নির্বাচন, এই সরকারের সরকারদলীয় এবং বিরোধীয় যে ব্যবস্থা, এই ব্যবস্থা আমরা আলোচনা করেছি এবং আমরা আজকের ক্লাসে মুজিব শাসনামল 1972 থেকে 75-এ এই সরকারের সফলতা, চ্যালেঞ্জ, সরকার গঠন এবং এই সরকারের নিয়েই আলোচনা করছি। আমরা আশা করি তোমরা, আমি রেফারেন্সে যে বইগুলো দিয়েছি, এই বইগুলো যদি দেখো তাহলে তোমরা আরো উপকৃত হবে, আরো দেখতে পাবে এবং তোমরা আমার ক্লাসটা মিলিয়ে নিলে সব ভালো করবে, এই আশাবাদ ব্যক্ত করে আজকে আমি তোমাদের জন্য এখানে আমার ক্লাস শেষ করছি। পরবর্তী ক্লাসে আমি তোমাদের সাথে দেখা হবে।